অন্নপূর্ণার বিয়ের বছর ঘুরতে না ঘুরতে স্বামী মারা যায়। বিধবা হবার পর শ্বশুর বাড়িতে আর থাকতে পারেনি সে। শ্বশুর বাড়িতে অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে আছে। বাপের বাড়ি বলতে দাদার সংসার। দাদা ধনঞ্জয় গ্রামের প্রধান। সকলেই তাকে মান্য করে চলত। ধনঞ্জয় যে গ্রামের প্রধান বলে সকলে তাকে কেবল মান্য করত তাই নয়, শিক্ষিত ধৈর্যশীল মানুষ বলেও সকলেই তাকে দেখলে মাথা হেঁট করে থাকে। তার সংসারে কোনোদিন ভাতের অভাব হয়নি। দুপুরবেলা ভিখারিরা এলেও কোনোদিন খালি পেটে কেউ ফেরত যেত না। তাই যখন তার সংসারে বিধবা বোন অন্নপূর্ণা এসে হাজির হয়েছিল, তখন তাকে হাসি মুখেই ঘরে স্থান দিয়েছিল ধনঞ্জয়। কিন্তু এটা যে সময়ের ঘটনা, তখন বিধবা হওয়া মানে কঠিন নিয়ম পালন করতে হতো। আমিষ খেতে পেত না সে। ধনঞ্জয়ের তাই বোনকে নিয়ে একটু দুঃখেই থাকতো সবসময়। ও পিসি, পিসি, তোমার বড়ি দেওয়া কখন শেষ হবে গো? এই, আসিসনি, এদিকে আসিসনি, দূরে দাঁড়িয়ে কথা বল। কেন, কি হয়েছে? রেনুর মা তোমাকে ডাকছিল ভাজা পেটে করে দিতে বলবে বলে। কেন, সে কি এখনো ভাজা পিঠে করা শিখে উঠতে পারলো না? আজ কত বছর হয়ে গেছে তো বিয়ে হয়েছে, খালি মুখে বড় বড় কথাগুলো আছে ওর। রেনুর মাটা কিচ্ছু পারে না, খালি নাকি পিঠে করতে গিয়ে ভেঙে ফেলে। তাই তোমাকে যেতে বললে একবার। ইস, ওদের বাড়ি আবার যায় নাকি? চারিদিকে সক্রি করে রাখে, মাছ মাংস নিয়ে মাখায় সব জায়গায়। ওখানে গেলে গঙ্গায় চান করে ঘরে ঢুকতে হবে। তাহলে যাবে না? শোন, রানুর মাকে দুপুরের দিকে পিঠের সব জোগাড় নিয়ে এখানে আসতে বলবি। এখানে তোদের উনুনে করতে বলবি। আমি দূর থেকে সব বলে দেবো খন। আচ্ছা, তবে তাই বলবো। অন্নপূর্ণা এই রকমই। আগে তবে এমন ছিল না। যখন থেকে স্বামী মারা গেছে, মাছ মাংস সব খাওয়া বন্ধ হয়ে গেল, একাদশী করা শুরু করলো, ঠিক তখন থেকেই ধীরে ধীরে অন্নপূর্ণা এই রকম হয়ে যেতে থাকলো। সমাজ যেহেতু তার কাছ থেকে সবকিছু কেড়ে দিয়েছে কেবল শুধু একরাশ নিয়ম আর পরাধীনতা, তাই সেও সমাজকে আরো দূরে সরিয়ে দেবার জন্যই হয়তো এই সুচিতার আশ্রয় নিয়েছে। এ যেন মানুষের থেকে পালিয়ে বাঁচার খেলা। অন্নপূর্ণার মনে হয় সবকিছুই অপবিত্র, তাই সে তার ঘরে কাউকে ঢুকতে দেয় না। শুধু ঘর কেন, দাওয়াতেও কাউকে উঠতে দেয় না। কেউ উঠতে গেলেই তেড়ে আসে সে। অন্নপূর্ণা, এই অন্নপূর্ণা, ভিতরে আছিস? কি দাদা, ডাকছো? কি রে বোন, কেমন আছিস? তোর কাছে তো আর আশাই হয় না। সবই তো দেখতে পাস কত ব্যস্ত থাকি। তা তোর এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? কি যে বলো না দাদা, আমার আবার অসুবিধা? আমার মাথার ওপর এতটুকু ছাদ হলেই হবে, আর তুমি তো আমায় না চাইতেই অনেক বেশি দিয়েছো। আমার কোনো অসুবিধা হচ্ছে না দাদা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ঘরে কি করছিলিস এখন? খাচ্ছিলাম গো দাদা, ওই বিকেলে দুটো চাল ভাজলাম, তাই গরম গরম দুটো খাচ্ছিলাম। আচ্ছা বেশ। তা আমি এসছিলাম ওই নিতাইয়ের বিয়ের জন্য। বিয়ের তো বেশি দিন দেরি নেই, আর মাসখানেকও তো হাতে নেই। সব নিমন্ত্রণগুলো তো এবার সেরে ফেলতে হবে। তো তোর শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করতে যাব তো? না দাদা, সেখানে আবার কেন যাবে? সেখানে তো সব চুকে বুকে গেছে, তারাও তো আমার আর খোঁজ নেয় না। যদিও তারা আমার সঙ্গে যে ব্যবহার করেছে তারপর যে আর খোঁজ নেবে না, সেইটাই স্বাভাবিক। তাদের নেমন্তন্ন করার কোনো দরকার নেই দাদা। কিন্তু যতই হোক, তারা তো আমাদের কুটুম। আমাদের দিক থেকে বলাটা তো উচিত, নইলে লোকে কি বলবে? না দাদা, লোকে কি বলবে তা নিয়ে আমার দেখার দরকার নেই। আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আর তোমার দুটো পায়ে পড়ি দাদা, তোমরাও এ সম্পর্ক রেখো না। ঠিক আছে, তুই যা বলবি। ওদেরকে নিমন্ত্রণ করার কথা বলতে কিছুতেই রাজি হলো না, বুঝলে গিন্নি। ঠিক আছে, ঠাকুরজি যখন বারণ করছে তুমি আর জোর করো না। জানো, বোনটাকে দেখে বড্ড কষ্ট হয় আজকাল। কত অল্পই না বয়স ওর, এই বয়সে সবটুকু হারিয়েছে। দুটো যে ভালো মন্দ মাছ মাংস কিছু খাবে, তারও উপায় নেই। আমার ঘরে আমি ওকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না। ভালো যে দুটো কাপড় কিনে দেব, তাও তো পরতে পারবে না। অল্প বয়সেই সাদা শাড়ি গায়ে চাপিয়ে নিয়েছে। কলা আলু সেদ্ধ খেয়েই জীবন চলে যাচ্ছে তার। কি আর করবে। আচ্ছা শোনো না, কাল ঠাকুরজির তো একাদশী,
দুটো ফল কিনে এনে দেবে বাজার থেকে? দুটো টাটকা কচি দেখে শসা পেলেও এনো। ঠিক আছে, আনবো। তবে নিতাইয়ের বিয়ের মেনুটা তো ঠিক করতে হবে এবার। আর তো হাতে বেশি দিন সময় নেই। এখনো না কিছু ঠিক করলে বড্ড দেরি হয়ে যাবে যে। তুমি কি কিছু ঠিক করেছো? আমি ভাবছি ভাত, ডাল, শুক্তো, পটল চিংড়ি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই করলে কেমন হয়? বাহ, এগুলো করলে তো খুব ভালোই হয়। তবে নিরামিষেরও তো কিছু পদ রাখতে হবে। ঠাকুরঝি আছে, তারপর গ্রামের আরও তো অনেকেই বিধবারা আছে, তারপর তোমার বৈষ্ণব ব্রাহ্মণেরাও তো আছে। নিরামিষের কিছু পদও তো ভাবতে হবে। হ্যাঁ, নিরামিষ পদ কিছু ভেবেছি। ভাবছি ওদিকে যেমন ধরো তোমার থাকবে বেগুনি, ভাত, ডাল, শুক্তো, তারপর যেমন হয় চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এগুলো করলে খুব ভালোই হবে। তাহলে আমি অসীম হালুইকরকে বলে দিই, কেমন? হ্যাঁ হ্যাঁ, ওকেই বলো, ওর রান্নাই বেশি ভালো। দাঁড়াও গো বোন একটু, আর কটা বাসন আছে মেজে নি, হয়েই এসেছে আমার। তুমি আগে ওঠো বাপু, সব তো সবরি বাসন ধুচ্ছ, ওতে আমি যাব না বাবা। তুমি উঠে ঘাটটা ভালো করে ধুয়ে দিলে তারপর আমি নামবো। তোমার যেন একটু বেশিই বাতিক অন্নপূর্ণা। পাড়ার তো আরো বিধবা আছে, তারাও তো নিরামিষ খায়, রাত দিন নাম জপ করে, একাদশী করে। কই তাদের তো তোমার মতো অত রাত দিন ঠেকাঠেকির ভয় নেই। হুম, সবাই কি আর এই অন্নপূর্ণা নাকি? সবাই সব পালে বটে, তবে সব অমন পালে। এইসব যত ভালো করে পালবে তত আমারও মঙ্গল হবে আর তেনারও মঙ্গল হবে। তিনি উপর থেকে সব দেখছেন। সে না হয় বুঝলাম, তবে তুমি মানুষকে একটু বেশিই ঘেন্না করো বাপু। অত ঘেন্না আবার ভালো নয়। তুমি কারো ঘরে দৌড়ে যাবে না, ঘাটে কেউ থাকলে নামবে না, কারোর সাথে ঠেকাঠেকি হয়ে গেলে পুকুরে এসে চান করে যাবে। এ তোমার একটু বেশিই বাড়াবাড়ি। তোমার বয়স তো বেশি নয় অন্নপূর্ণা, আমাদের থেকেও বয়সে ছোট তুমি। এই বয়সে মেয়ে হয়ে এত কঠোরভাবে সবকিছু পালন করে চলো কিভাবে? ওটাই তো সবাই পারে না। হ্যাঁ, অন্নপূর্ণার সংযম এতটাই, এত কঠোরভাবে সে নিয়মগুলোকে মেনে চলে যে সমাজ যেন তাকে দেখে থমকে যায়। আসলে খুব অল্প বয়সে বিধবা হবার পর জীবনে সে তো আর কিছুই পেল না। যে বয়সে তার অনেক কিছু পাওয়ার কথা ছিল, সেই বয়সে পেল কেবল একটা সাদা থান শাড়ি। মাছ মাংস এইসব ভালো খাবারগুলো তার মুখ থেকে কেড়ে নেওয়া হলো। তাই হয়তো যারা খায় তাদেরকে ঘৃণা করে, তাদের থেকে দূরে থাকে, তাদেরকে মেনে নিতে পারে না। বাবা, আজকে আমাদের নিতাইকে দেখেছো? কত সুন্দর দেখতে লাগছে, যেন সোনার চাঁদ। তবে তোমরা দাদার কপালে একটা কাজলের টিপ পরিয়ে দাও, না হলে আবার কেউ নজর দিয়ে দিতে পারে। অমন হিংসা করিস না আশা, তোরও বিয়ে হবে। আর তোর বিয়েতেও তোকে এত সুন্দর করে সাজিয়ে দেব যে দেখবি তোকে কাজলের টিপ পরিয়ে বিয়ের পিঁড়িতে বসাতে হচ্ছে। আমি বিয়ে করবই না অমন সবাই বলে, কিন্তু বিয়ের ফুল ফুটলে সবাইকে একটা সময় বিয়ে করতে হবেই। এই আশা, তোর মা কোথায় গেল বলতো? কখন থেকে ছেলে বিয়ে করতে যাবে বলে দাঁড়িয়ে আছে, বরণ করবে কখন? আর দেরি হলে বিয়ের তো লগ্ন আছে, যে পেরিয়ে যাবে, আবার এতটা পথ যাবে। ও নিতাইয়ের মা, কোথায় গেলে গো? ছেলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে যে ব্যথা করে গেল। এই তো গো, এসে গেছি। সব একা হাতে করতে হয় তো, তাই একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, নাও নাও, বরণটা সারো দেখি এবার। এ কি অন্নপূর্ণা, তুমি এখন এখানে ঠাই দাঁড়িয়ে আছো যে? তুমি এখন চলে যাও না এখান থেকে, নিতাই একটা শুভ কাজে বেরোচ্ছে। না না অন্নপূর্ণা, কিছু মনে করো না, তোমার এখন এখানে থাকাটা ঠিক হচ্ছে না। দেখো, আমায় খারাপ ভেবো না। আমার আর কি, তোমার ভাইপোর মঙ্গলের কথা ভেবেই কথাগুলো বলা। সবাই আছে, পিসিও থাক না, কিছু হবে না। তুই যে জিনিস জানিস না, বুঝিস না, সেই বিষয় নিয়ে বড়দের মাঝখানে কথা বলিস কেন রে? ঠিক আছে ঠিক আছে, অত কথা বাড়াবার কি আছে? আমায় নিয়ে যখন এত অসুবিধা হচ্ছে তখন আমি চলে যাচ্ছি। না নিতাইয়ের মা, এবার বরণ করো। বিস্তর খাওয়া দাওয়ার আয়োজন করেছে ধনঞ্জয় ছেলের বিয়েতে। গ্রামের সবাই নিমন্ত্রিত আছে আজ। গ্রামের প্রধানের ছেলের বিয়ে বলে কথা। অসীম হালুইকার রান্নার গন্ধ ছাড়িয়েছে খুব।
আমিষের দিকটা সেই রান্না করছে। আমিষের রান্নার হাত তার খুব ভালো। নিরামিষের পদগুলো রান্না করছে হারু হালুইকার। হারুর রান্না মোটামুটি, অতটা নামডাক নেই তার। অন্নপূর্ণা খেতে বসেছে পাড়ার বিধবা বউগুলোর সাথে। তার মনটা কেন জানি না একটু খারাপ। কি রে অন্নপূর্ণা, মনটা তোর খারাপ মতো মনে হচ্ছে না? মরদের কথা মনে পড়ছে না কি রে? কেন মনে পড়বে হঠাৎ? অত সোহাগ আমার কখনোই ছিল না। কেন মনে করতে যাব তার কথা? অকালে চলে গিয়ে আমাকে তো ভাসিয়ে দিয়ে গেছে। তার জন্যই তো আমার এই অবস্থা। বাবা, তোর আবার কি অবস্থা রে? কেন আমরা বিধবা বলে সব জায়গায় যেতে পারি না? তখন নিতাই যখন বিয়ে করতে যাচ্ছিল আমাকে সেখান থেকে বের করে দেওয়া হলো, থাকতে দেওয়া হলো না। বললো আমি নাকি অশুভ, বিয়ে দিতেও নিয়ে গেল না আমাকে। গায়ে হলুদের সময়ও আমাকে থাকতে দিল না। আমার দোষটা কোথায় বলবি? কেউ যদি আমাকে ছেড়ে অকালে মরে যায় তাতে আমার কি দোষ? আর কি করবি, বাদ দে। আমাদের দুঃখের কথা আর কে শুনবে? এই নিয়ে ঝগড়া করা মানে হাওয়ার সঙ্গে ঝগড়া করা। কেউ শুনলেও এখানে খারাপ বলবে, বাদ দে। ভাবুক, কে কি ভাববে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অন্নপূর্ণা, তুই এ কি করলি রে? সর্বনাশ করে ফেললি যে। বেশ করেছি, ঠিক করেছি। আরো খাবো, সব খাবো, আর কিচ্ছু মানবো না। সব কিছু মেনেও কি হচ্ছে? অন্নপূর্ণা, তুই থাম, তুই থাম এবার। সবাই দেখছে যে তোর দিকে। কি হে ধনঞ্জয় বাবু, তোমার বোনের কি মতিভ্রম হলো নাকি? কি সব শুরু করলো সবার মাঝে? ও নাকি মাছ মাংস ছোঁয় না, তা বিধবা হয়েও তো বেশ খাচ্ছে। তার মানে ভিতরে ভিতরে এতদিন ভালোই চলতো, বাইরে শুধু অমন লোক দেখানি। তুমি সবার বিচার করো, এবার তোমার বোনের কি শাস্তি হবে ধনঞ্জয়? ওর মনে হয় শরীর খারাপ করছে। অন্নপূর্ণা, কি হয়েছে, তোর শরীর খারাপ লাগছে? যা বোন, ঘরে যা। না দাদা, আমি ঘরে যাব না। আর আমার মতিভ্রমও হয়নি। আমার মাছ খেতে ইচ্ছা করেছে, তাই মাছ খেয়েছি। বেশ করেছি। কেন খাবো না বলতে পারো দাদা? আমি জীবনে কি পেয়েছি? 15 বছর বয়সে বিয়ে হয়েছে, 16 বছরে বর মরে গেল, আমি বিধবা হলাম। আমাকে বলা হলো এটা করো না, ওটা করো না, এতে হাত দিও না, ওতে হাত দিও না। আমি নাকি অশুভ? আচ্ছা দাদা, আমার কি ইচ্ছে করে না আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে? আমার ইচ্ছা করে নাকি মাছ খেতে, মাংস খেতে? এত বড় জীবনটা এখনো আমার পড়ে রয়েছে। উপবাসী হয়ে কেমন করে বাঁচবো দাদা? সত্যিই তো, এইভাবে তো আমি বা আমরা কোনোদিনও ভাবিনি তোদের মতো বিধবাদের কথা। আসলে একটা মানুষ ভাবে তখনই যখন সে নিজে সমস্যায় থাকে। তুই ভাবিস না বোন, তোকে আর নিরামিষ খেতে হবে না রে। আজ থেকে তুই সবার সাথে একসাথে এক আসনে বসে আমিষ খাবি। শোনো সবাই, আজ থেকে আমাদের গ্রামের বিধবারা চাইলে সবাই আমিষ খেতে পারে। কেউ আর তোমাদের ওপরে বাধা দেবে না। মানে সবটাই তোমাদের নিজেদের ইচ্ছার ব্যাপার। কেউ আর তোমাদের ওপর জোর করে কিছু চাপিয়ে দেবে না। বড় উপকার করলে গো ধনঞ্জয় দাদা। আমারও আর ভালো লাগছিল না এইভাবে বাঁচতে। আমারও সবার মতো বাঁচতে ইচ্ছা করছিল। তবে সবটাই আমরা মনে করতাম। তবে যা আমরা কেউ কখনো ভাবতে পারিনি, অন্নপূর্ণা সেটা পেরেছে। অন্নপূর্ণা নিয়ম ভাঙতে পেরেছে, আর আমাদের গ্রামের প্রধান দাদা তাতে সহযোগিতা করলো। বড় বাঁচালে গো তোমরা, আজ বড় বাঁচালে।